শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ৭ জুন। দেশের ইতিহাসে ৩ কার্যদিবসে বিচার কাজ সম্পন্নের রেকর্ড। আসামি সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয় সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্ধ কারখানা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। সবার জন্য হেলথ কার্ড চালু করছে সরকার। টেস্টে মিলবে বিশেষ ছাড়। 3 মাসের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস পাবে শিশুরা। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজিবি। শূন্যরেখায় নারী শিশুসহ 28 জন। অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান। পরশক্তির সঙ্গে সম্পর্কের বিষয়ে সতর্ক সরকার। স্বার্থবিরোধী কিছু না করার ঘোষণা। দেশ আধিপত্য মুক্ত রাখতে তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী মির্জা ফখরুল। হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দক্ষিণ সিটির 27টি ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ। 87% বাড়িতে মিলেছে এডিসের লার্ভা। প্রতিরোধে সবার সহযোগিতা চান প্রশাসক। এবং শাহজালালে হজযাত্রীদের 150টি লাগেজ কাটার সত্যতা মেলেনি, জানালেন বিমান প্রতিমন্ত্রী। 3-4টি লাগেজ কাটা পাওয়ার বিষয়ে জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় 7 জুন। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে এ মামলায় যুক্তিতর্ক শেষ করেন উভয় পক্ষের আইনজীবীরা। দেশের ইতিহাসে মাত্র 3 কার্যদিবসে বিচার কাজ শেষ করার রেকর্ড তৈরি করল মামলাটি। মাত্র 3 দিনেই বিচার শেষ রামিসা ধর্ষণ হত্যা মামলার। এখন অপেক্ষা রায়ের। বৃহস্পতিবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, ঘটনাস্থলে সোহেল, স্বপ্না ছাড়া আর কাউকে দেখেননি সাক্ষীরা। এছাড়া 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও প্রধান অভিযুক্ত সোহেল তৃতীয় ব্যক্তির নাম উল্লেখ করেননি। আদালতকে বিভ্রান্ত করতেই সোহেল হঠাৎ তৃতীয় ব্যক্তির নাম নিচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সোহেল রানা তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনায়। সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। সাক্ষ্য বিশ্লেষণ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ময়না তদন্তে রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পানি দিয়ে ধুয়ে ফেলার ডিএনএ স্যাম্পল পাওয়া না গেলেও এক্ষেত্রে ময়না তদন্তই প্রাধান্য পাবে বিচারে। রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে লাশ গুম করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন আসামি দ্বয় সকল সাক্ষীর সাক্ষ্যে নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। সোহেলকে নেশাগ্রস্ত দাবি করেন সরকার নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। তার জবানবন্দির ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেয়ার জন্য আদালতের কাছে প্রার্থনা জানান তিনি। উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য 7 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, মাত্র 3 কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার যে বিচার তার মূল পর্ব আজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। আজ উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং এই যুক্তিতর্কের মাধ্যমে এই হত্যা মামলাতে যত ধরনের প্রশ্ন এসেছিল সেই সকল প্রশ্ন খণ্ডন করা হয়েছে। যে একটি প্রশ্ন উঠেছিল যে তৃতীয় একজন ব্যক্তির ডলার, তার নাম সোহেল হুট করে বারবার নিচ্ছিলেন। সেই সোহেলের ব্যাপারে, সেই ডলারের ব্যাপারে আজ রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন যে সোহেলকে 164
ধারায় জবানবন্দির সময় তিনি একবারও এই ডলারের নাম নেননি এবং পরবর্তীতে হুট করে এই ডলারের নাম আসার পিছনে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করছেন যে শুধুমাত্র মামলাকে বিভ্রান্ত করার জন্য সোহেল এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং স্বপ্নার ক্ষেত্রে যে বলেছে যে স্বপ্না ওই মুহূর্তে সোহেলকে সহযোগিতা না করে দরজা বন্ধ না রেখে বরং তিনি আশেপাশে সবাইকে জানাতে পারতেন, কিন্তু স্বপ্নার তা না করে বরং দরজা শেষ অবধি বন্ধ রেখে সোহেলকে এই অপরাধে সহযোগিতা করেছেন। এবং সেই মুহূর্তে স্বপ্না তাদেরকে তখন সেই দরজা বন্ধ রেখে কাউকে তখন জানাননি এবং তিনি যার কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করছিলেন যে যদি স্বপ্না তখন জানাতেন তাহলে হয়তো হত্যা কিংবা ধর্ষণ তা আটকানো যেত, কিন্তু সেটা তার জানাননি। এছাড়া আরেকটি প্রশ্ন উঠেছিল যে ডিএনএ স্যাম্পল পাওয়া যাচ্ছিল না, সেই প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন যে যেহেতু ময়নাতদন্তে রামিসার মরদেহ ময়নাতদন্ত করে যেহেতু পাওয়া গিয়েছে যে ওই সময়ে ধর্ষণের আলামত যেহেতু পাওয়া গেছে, সেহেতু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন যে সেহেতু ডিএনএ স্যাম্পল না পাওয়া গেলেও এখানে ধর্ষণের প্রমাণ প্রতিষ্ঠিত হয়। তো এর পরবর্তীতে উভয় পক্ষের যখন যুক্তিতর্কর সময় আসামি পক্ষের আইনজীবী তিনি জানান যে সোহেল যেহেতু নেশাগ্রস্ত একজন ব্যক্তি হিসেবে তাকে উল্লেখ করেন এবং বলেন যে তার 164 ধারার জবানবন্দির ভিত্তিতে কোনো বিচার আসলে চলতে পারে না বলে আসামি পক্ষের আইনজীবী মন্তব্য করেন। এবং পরবর্তীতে তিনিও যেহেতু আসামিরা বারবারই তাদের দোষ স্বীকার করে নিচ্ছিলেন, সেহেতু আসামি পক্ষের আইনজীবী পরবর্তীতে বলেন যে আসামিদেরকে যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন যে এমন একটি ঘটনা যেটি নৃশংস একটি ঘটনা, যেটি রায় একটি দৃষ্টান্ত হতে পারে এই ধরনের অপরাধ বন্ধ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন যে এই আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজাতে তিনি আবেদন করেন এবং তিনি বলেন যে এই সাজা একটি দৃষ্টান্ত হতে যাচ্ছে। তো 3 কার্যদিবসের মধ্যে এই মামলার রায় সম্পন্ন হয়েছে, এরপরে চতুর্থ কার্যদিবসে এর 3 কার্যদিবসের মধ্যে এর বিচার সম্পন্ন হয়েছে, চতুর্থ কার্যদিবসে এর রায় সম্পন্ন হবে, যা একটি রেকর্ড বলা চলে। এবং এই ধর্ষণ হত্যা মামলা এটি একটি রেকর্ড হতে যাচ্ছে এই মামলার বিচার কাজের ক্ষেত্রে। তো আমার কাছে রামিসা হত্যা মামলার এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহানগর জজ আদালতে। অন্য প্রসঙ্গ, বন্ধ কলকারখানা খুলতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প মন্ত্রণালয়ের আওতায় থাকা বন্ধ কারখানাগুলো নতুন করে চালু ও ব্যবস্থাপনার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। দীর্ঘদিন ধরে নানা কারণে বন্ধ থাকা কারখানাগুলো কোনো পন্থায় আবারও চালু করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। এ সময় ইউএনডিপির চলমান উন্নয়ন সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। ফ্যামিলি ও কৃষক কার্ডের পর এবার সবার জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। জুলাই থেকেই প্রথম ধাপে বগুড়া সহ 5 জেলায় আসছে সুবিধার আওতায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন এতে মিলবে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। বিষয়টিকে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার ঘটনা থেকে সরকারকে শিক্ষা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞের। হাসান ওয়ালির প্রতিবেদন। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হেলথ কার্ড। নাগরিকের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য থাকবে এক কার্ডে। জুলাই থেকে সরকারি স্বাস্থ্যসেবার নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ।
জুন থেকে কিছুটা পিছিয়ে জুলাইয়ের প্রথম ধাপে খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী এবং নোয়াখালীতে চালু হচ্ছে কার্ড। পর্যায়ক্রমে যা ছড়িয়ে দেওয়া হবে পুরো দেশে। হেলথ কার্ড আমাদের একটা নির্বাচনী ইশতেহারে আমাদের ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করতেছেন, বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করতেছে, এটার কাজ চলছে এবং ইনশাআল্লাহ এটা জনগণের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে এটা দ্রুত গতিতে এটা এগিয়ে যাবে। হেলথ কার্ড হলো একটি ইলেকট্রনিক কার্ড যা প্রতিটি রোগীর জন্য আলাদা একটি ইউনিক আইডি বহন করবে। রোগীর মেডিকেল রেকর্ড ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হবে। কার্ড পাঞ্চ করলেই জানা যাবে রোগীর পুরনো রোগের ইতিহাস সহ নানা তথ্য। যদি সম্ভব এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। জানালেন এই কার্ডে প্রতিটি নাগরিক পাবেন সরকারি ও নির্ধারিত হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়, পাশাপাশি থাকছে বছরে একবার ফ্রি স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। টেস্টগুলো করতে হয়, তার জন্য কিছু ফি দিতে হয়, খুব কম টাকা। সেখানে আমরা দেখব যে কোনো টেস্ট তাকে ডিসকাউন্ট দেওয়া যায় কিনা হেলথ কার্ডের মাধ্যমে। প্রত্যেকটা নাগরিক বছরে একবার তার খুব বেসিক কিছু টেস্ট করানো যায় কিনা বিনামূল্যে। আমরা প্রিভেনশনকে জোর দেওয়ার জন্য আমরা চিন্তা করছি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাব। আমরা আমাদের দেশের যে ট্রিটমেন্ট সেন্ট্রিক ব্যবস্থা এটাকে পরিবর্তন করে আমরা প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসবো। এই উদ্যোগকে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকগুলো মডেলও আছে, এই মডেলে আমরা তুলনা করতে গিয়ে সময় নষ্ট যেন না করি। যে কোনো একটা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে যে কোনো একটা শুরু করে দিতে হবে। কাজের মধ্য দিয়ে হয়তো আমরা পরে সংশোধন করব। হেলথ কার্ডের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রচার প্রচারণার পাশাপাশি হাসপাতালগুলোকে ডেডিকেটেড করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 3 মাসের মধ্যে প্রাথমিকের সব শিশুর কাছে স্কুল ড্রেস পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, চলতি বছরের মধ্যে দেশের সব শিশুর জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, যোগ্য মানব সম্পদ তৈরিতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। মাঠ জুড়ে লাল সবুজ জার্সি পরা ক্ষুদে শিশুদের পায়ে পায়ে ফুটবল। গ্রীষ্মের খরতাপও যেন হার মেনেছে ছোট্ট সোনামণিদের উচ্ছলতায়। সকালে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। উদ্বোধনী এই আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, যোগ্য মানব সম্পদ তৈরি করতে এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। আর খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। তাই ক্রীড়ার প্রসারে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা। পুরো বিশ্বব্যাপী আমরা চাই সবার আগে বাংলাদেশ দাঁড়াক। আর বিশ্বব্যাপী যদি সবার আগে বাংলাদেশ দাঁড়াইতে হয়, তাইলে এই যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু হতে হবে। আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী আপনারা কিভাবে আরো বলিষ্ঠ হতে পারেন, সুন্দর বাংলাদেশ গড়তে পারেন, সেই দিকে আমাদের সারাক্ষণ নজর আছে। ক্রীড়ার একটা বিপ্লব সৃষ্টি করব আমরা, যেখানে মাঠে ঘাটে আমরা দেখবো আমাদের ছেলেমেয়েরা মাদক এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে সম্পূর্ণ মূলোৎপাটন ঘটিয়ে ইতিবাচক এবং প্রোগ্রেসিভ কাজে সম্পৃক্ত হবেন। চলতি বছরের মধ্যে সারা দেশে শিশুরা মিড ডে মিল পাবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 3 মাসের মধ্যে প্রাথমিকের সব শিক্ষার্থী স্কুল ড্রেস পেতে যাচ্ছে। আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। আমাদের শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে, সেই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন নীতি নির্ধারকরা। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আবারও সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় বিএসএফ। যশোরে বাধা পাওয়ার পর এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধায় কেউ ঢুকতে পারেনি বাংলাদেশে। সীমান্তে সুদূরেখায় অবস্থান করছেন নারী শিশুসহ 28 জন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে সতর্ক বিজিবি। কিছুদিন ধরেই সীমান্তে পুশিনের আতঙ্ক, তাই অস্ত্র হাতে অতন্ত্র প্রহরীর কঠোর অবস্থান। লক্ষ্য যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার। দিনরাত টহলে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ড থেকে ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবির প্রতিরোধের মুখে বাংলাদেশে ঢুকতে পারেনি ওই দলটি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই পুশিনের চেষ্টার তথ্য নিশ্চিত করেন। বিজিবির বাধা পেয়ে পুশিনের চেষ্টায় থাকা দলটি আবারও শূন্যরেখায় অবস্থান নেয়। দলটিতে ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু রয়েছে। এর আগে গত ১ জুন যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় প্রায় ১০০ থেকে ১২০ জন নারী পুরুষ ও শিশু এবং ৩ জুন একই সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তৎপরতায় সফল হয়নি তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ বাঙ্গাবাড়ির সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, আমার ঠিক পেছনে ভারতীয় সীমান্ত এবং এই সীমান্ত দিয়ে ভোর রাতের দিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ২৮ জন নারী পুরুষকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। এর মধ্যে বাধা দেয় বিজিবি এবং কঠোর অবস্থান নেয় তারা। এর ফলেই মূলত এই মুহূর্তে যে ২৮ জন নারী পুরুষ তাদেরকে শূন্য রেখায় রাখা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের লোকবল এবং নজরদারি এবং তৎপরতা আসলে বৃদ্ধি করা হয়েছে। বিজিবির এই তৎপরতার কারণেই মূলত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এই ২৮ জনকে আসলে বাংলাদেশে যে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর চেষ্টা করছিল তা আসলে ব্যর্থ হয় এবং এই মুহূর্তে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করছে। আমরা যেই আম বাগানটিতে আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তটি, এই সীমান্ত দিয়েই মূলত প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। এখানকার স্থানীয়রাও বলছেন যে আসলে তারাও এ বিষয়ে সচেতন রয়েছে এবং বিজিবিকে বিষয়টি অবহিত করার ফলেই মূলত বিজিবিরও তৎপরতা আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজিবির পক্ষ থেকেও সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা বাড়ানো হয়েছে এবং তারা বলছে যে আসলে কোনোভাবেই অবৈধ যে অনুপ্রবেশ করানোর যে তৎপরতা সেটি আসলে তারা মেনে নেবেন না এবং তা প্রতিরোধ করবে। এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের শান্তিপূর্ণ একটি আলোচনার মাধ্যমে তারা এই বিষয়টি সমাধান করার চেষ্টা করবে। এই সীমান্ত দিয়েই মূলত এর আগেও আসলে গত কয়েক মাস ধরে বেশ কিছু অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফলে এই সীমান্ত তৎপরতা বাড়ানো হয়েছে বিজিবির পক্ষ থেকে এবং এই মুহূর্তে আসলে পতাকা বৈঠকের পরে আসলে জানা যাবে যে এই বিষয়ে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। অর্থনীতি ও ভূরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে যে কোনো সমস্যা সমাধানে নিজ দেশের স্বার্থ প্রাধান্য পাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধিপত্যের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। সেই পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত, চীন, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভেবেচিন্তে এগোচ্ছে সরকার। স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ। এই দিনেরই একটা সকাল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আলোচনায় উঠে আসে তার স্বাধীন কূটনীতি প্রসঙ্গ। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অর্থনীতি ও ভূ রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে সমস্যা সমাধানে নিজেদের শর্তকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। ভারতের মতো উদীয়মান শক্তি তার যদি কোনো সমস্যা থেকে থাকে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধিপত্যের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানোই ছিল জিয়াউর রহমানের স্বপ্ন। সে পথে হাঁটতে তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী বিএনপি মহাসচিব। বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে গিয়ে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন যে কর্মসূচিগুলো ঘোষণা করছেন, যে বক্তব্যগুলো রাখছেন, যে কাজগুলো করছেন, তার মধ্যে দিয়ে আমরা সেই জিয়া রহমানের প্রতিচ্ছবিকেই দেখতে পাই।
উদার গণতান্ত্রিক দল হওয়ায় গেল নির্বাচনে জনগণ বিএনপিকে জয়ী করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা পত্রপত্রিকা মিডিয়াতে একটা হাইপ উঠিয়ে দিয়েছিল, যেখানে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। অথচ দেখেন মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। এর আগে 1976 থেকে 1981 পর্যন্ত বিভিন্ন পত্রিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মমুখর সময়ের প্রতিবেদনের প্রদর্শনীতে যোগ দেন সরকারের 2 মন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীদের 150টি লাগেজ কাটার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, পুরো ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে লাগেজ কাটার প্রমাণ পাওয়া যায়নি। ওই ফ্লাইটের 21টি ক্ষতিগ্রস্ত লাগেজের বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দা থেকে আসা হজ ফ্লাইটে প্রায় 150 যাত্রীর লাগেজ কাটা এবং মূল্যবান জিনিস চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ঘটনার তদন্তে নামে সরকার। পর্যালোচনা করা হয় সিসিটিভি ফুটেজ, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের বডি ক্যামেরার ভিডিও। গতকালকের একটি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বিমান প্রতিমন্ত্রী। জানান, ফ্লাইটে থাকা 836টি লাগেজের মধ্যে 21টি ক্ষতিগ্রস্ত পাওয়া যায়, কাটা ছিল 3-4টি। প্রতিমন্ত্রী জানান, সরকারি তদন্তে শাহজালালে লাগেজ কাটার প্রমাণ মেলেনি। সৌদি আরবে চেকিং এর সময় কাটা হয়ে থাকতে পারে। এ বিষয়ে দেশটিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে কর্তৃপক্ষ পাঠায়। লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল্ট পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। 16 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, জুলাইয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিং এর চুক্তি সম্পন্ন হবে। খুব তাড়াতাড়ি এটাকে যদি আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারি, ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আমরা যেটা ধারণা করছি যে 16 ডিসেম্বরে আমরা থার্ড টার্মিনাল উদ্বোধন করতে পারবো। বিমানের জন্য 46টি উড়োজাহাজ প্রয়োজন। এর বিপরীতে $2 বিলিয়ন বেশি ব্যয়ে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। বিমানের বিষয়টি নিয়ে আমরা খুবই কনসার্ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ। 1 দশকে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ। ভাঙনে বিলীনের পথে ভোলার মাছের চর, সুবিধাবঞ্চিত 2000 পরিবার। জুনের মাঝামাঝি সময়ে হামের প্রকোপ কমে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসকরা। টিকা দেওয়ার পর প্রকৃত সুফল পেতে সময় লাগে প্রায় 1.5 মাসের মতো। হামে আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কমেছে বলেও মত তাদের। এদিকে প্রতিদিনই শরীরে র্যাশ নিয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসা শিশুরা। হামের প্রকোপের পরপরই সারা দেশে শুরু হয় হাম প্রতিরোধে টিকার কার্যক্রম। এরই মাঝে সরকারের লক্ষ্যমাত্রার বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। তবুও কমছে না হামে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালে আসছে রোগীরা। ভাবছি আমি যেটা ঘামাছি, কিন্তু আমি তো বুঝতে পারি না যেটা হাম। এনে এসে হেরা বলছে যে হাম। টিকা দিছে ওকে 18 তারিখে দিছি। এই 18 তারিখ থেকে জ্বর, এক জ্বরে মানে 10 দিনের মতন ছিল। চোখ মুখ ফুলে গেছে, আর গায়ে ঘাম বাড়াইছে, আর লাগদা মনে কর খালি মনে কর টপ টপ পড়তেছে, পানি পড়তেছে। টিকা দেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা গড়তে কোনো শিশুর সময় বেশি লাগে, কারো লাগে কম সময়। চিকিৎসকরা বলছেন, সময় নির্ভর করে শিশুদের শারীরিক অবস্থার উপর। চলতি মাসের মাঝামাঝি হামের প্রকোপ কমে আসবে বলে মনে করছেন তারা। প্রথম যে ধাপে করা হয়েছে, সেই ধাপে যাদেরকে করা হয়েছে তাদের ইমিউনিটি বা তাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে হয়তো বা 1-1.5 মাস সময় লেগে যায়।
ঠিক তেমনি সেকেন্ড ধাপে হতে আবার থার্ড ধাপে হতে সময় লাগবে। তো আপনি জানেন যে মিজলসের যদি আপনার সামগ্রিকভাবে একটা ইমিউনিটি পেতে হয় 95% বাচ্চাকে কিন্তু আপনার সেই ইমিউনিটিটা পেতে হবে। আশা করা যে জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে এটা মানে আপনার কার্যকরিতা যেভাবে দেওয়া হয়েছে শেষ ধাপের যারা তারা মোটামুটি 3 সপ্তাহর কাছাকাছি হয়ে যাবে। হামে আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমে এসেছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। হামের প্রকোপের মধ্যে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের মধ্যে 27টি উচ্চ ঝুঁকিপূর্ণ চিহ্নিত। 2 শতাধিক বাড়িতে অভিযানে পাওয়া যায় 87% লার্ভা এডিসের। জরিপে উঠে এসেছে এমন তথ্য। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগে জোর দক্ষিণ সিটির প্রশাসকের। চলতি বছর মৌসুম শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায় দেশে ডেঙ্গুতে মৃত্যুর প্রায় অর্ধেকই ঢাকার 2 সিটিতে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত্যুর হার তুলনামূলক বেশি। তাই এবার বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু নিয়ে নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশন। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের 2238টি বাড়িতে জরিপ কার্যক্রম পরিচালনা করে ডিএসসিসি। পরিদর্শনকৃত 2238টি বাড়ির মধ্যে 281টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপা লার্ভার পরের স্তর পাওয়া গেছে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের নগর ভবনের জরিপ ফলাফল প্রকাশ ও পরবর্তী পরিকল্পনা তুলে ধরে প্রশাসক জানান দক্ষিণ সিটির 281 বাড়িতে পাওয়া গেছে লার্ভা। এর মধ্যে 87% লার্ভাই এডিস মশার। দক্ষিণ সিটির 27টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বলেও জানান তিনি। ডেঙ্গুর অধিক ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম, একদম মানে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব। জরিপের ফলাফল অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন দক্ষিণের প্রশাসক। জরিপে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আগামী 6 জুন 2026 খ্রিস্টাব্দে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হবে। ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোকে 10% বেড বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। আমরা নিয়েছি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত শুরু হলে কিছুটা কমবে তাপমাত্রা। রোদের তেজ কমলেও বাতাসের ঝাপটায় অসহনীয় গরম। অস্বাভাবিক তাপমাত্রাতেও থেমে নেই জীবিকার তাগিদে ছুটে চলা। কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে তাপ প্রবাহের দুর্বিষহ জনজীবন। বেশি বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। অনেক গরমে গায়ের পানি ঝরে যাইতেছে, আর আমরা ডাব খাইতেছি যাতে এই পানিটা শূন্যতা দূর করার জন্য। চলতে পারতাম তাহলে আর রাস্তা থেকে বাইরেতাম না। এক খেপ মারলে আর খেপ মারতে পারতেছি না, গরমে অস্থির হয়ে যায়, পরে বয়ে থাকি। বাসায় তো থাকা যায় না, একটু পরপরই কারেন্ট যায়, এর জন্য আরো বাচ্চার বেরোয়া। তাপ প্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। পাশাপাশি শরীরকে শীতল করা রাস্তার ধারের পানীয় থেকে ছড়াচ্ছে নানা রোগ। বের হওয়ার সময় বোতলে পানি নিয়ে বের হবেন এবং ছাতা নিয়ে বের হবেন। বৃদ্ধ, শিশু বা গর্ভবতী নারী তাদেরকে গরমে একদম বাধ্য না হলে বের না হওয়ার জন্য আমরা বলব। তবে 3-4 দিন পর বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বলছে এরপরেই কিছু কমতে পারে তাপমাত্রা। বাতাসে মশার বেশি থাকলে বাতাসের তাপ ধারণ ক্ষমতা বাড়ে, গা থেকে সহজে ঘাম শুকাচ্ছে না যেহেতু মশারের পরিমাণটা বেশি। লোকজনের ভিতরে অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয়েছে। বৃষ্টিপাত হয় তখন টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে আসবে। এদিকে তীব্র গরমের মাঝে বিড়ম্বনা বাড়িয়েছে লোডশেডিং। সেখান থেকে স্বস্তি পেতে হন্যে হয়ে অনেকে ছুটছেন শীতল ছায়ার খোঁজে। রিমু সিদ্দিক, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। আসছে বাজেটে আবারও সামনে এসেছে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবহেলার বিষয়টি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও লবণাক্ততায় প্রতি বছর বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি, অথচ বাড়ছে না বরাদ্দ। তাই উপকূলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর দাবি পরিবেশবিদ ও গবেষকদের।
নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। গত 2 দশকে সিডর, আইলা, বুলবুল, আমফান, ইয়াস সহ একের পর এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। অথচ গত 1 দশক ধরে জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দের হার কমেছে। 2016-17 অর্থ বছরে মোট বাজেটের 8.21% বরাদ্দ থাকলেও সবশেষ বাজেটে তা নেমেছে 5%। ফলে টেকসই বাঁধ, সুপেয় পানি, যাতায়াত, জলাবদ্ধতা নিরসন ও পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন না হওয়ায় সংকট তীব্র হচ্ছে বলে মনে করছে পরিবেশবাদী সংগঠনগুলো। কয়রাতে এখনো বাঁধ হয়নি, মানুষদের পানির কোনো ব্যবস্থা নাই, পানি ছাড়া তো মানুষ থাকতেই পারে না। কৃষি উৎপাদন ক্রমশ কমতেছে। বেসরকারি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দক্ষিণাঞ্চলে মাটির লবণাক্ততার পরিমাণ ও পরিধি কয়েক দশকে 2 থেকে 3 গুণ বেড়েছে। এতে কমছে কৃষি উৎপাদন, বাড়ছে সুপেয় পানির সংকট। এছাড়া এ অঞ্চলের প্রায় 2000 কিলোমিটার বেড়িবাঁধের অনেক স্থান ঝুঁকির মধ্যে। আমার ব্রিজ ভেঙে যাচ্ছে, রাস্তা কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি ধরেন ইকোনমিক্যাল ক্ষয়ক্ষতি বোঝা গেল। কিন্তু নন ইকোনমিক্যাল, আর্থিক, সরাসরি আর্থিকভাবে ক্ষতি না, সেটি নিরূপণ করে এবং কথা বলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। উপকূলের জন্য আলাদা ক্লাইমেট বাজেট, টিআরএম কার্যক্রম সম্প্রসারণ, টেকসই বাঁধ নির্মাণ, নিরাপদ পানি ও পুনর্বাসন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দের দাবি পরিবেশবাদীদের। থোক বরাদ্দ নয়, একটা বাজেটে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ রাখা হয় এবং এই নির্দিষ্ট পরিমাণ রাখলে সেখান থেকে আমাদের যে ক্ষয়ক্ষতির যে পূরণটা যদি হয় তাহলে আমরা উপকূলীয় মানুষ উপকৃত হবে। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ম্যাপল ক্রাফটের তথ্যমতে জলবায়ু ঝুঁকিতে বিশ্বের 16টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উপকূলীয় বোর্ড গঠন সহ দীর্ঘমেয়াদী বাজেট প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভোলার কাচিয়া ইউনিয়নের মাছের চর এখন চরম অস্তিত্ব সংকটে থাকা এক জনপদ। মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত 2000-এর বেশি পরিবার। চালিয়ে যাচ্ছে নদী ভাঙন ও জলবায়ু ঝুঁকির মধ্যে টিকে থাকার লড়াই। স্থানীয়দের দাবি, দ্রুত নদী ভাঙন রোধ ও টেকসই পুনর্বাসন না হলে মেঘনার গর্ভে হারিয়ে যাবে পুরো জনপদ। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। 80 বছর বয়সী রতন শিকদার 3 দশকে 3 বার নদীগর্ভে হারিয়েছেন তার বসতভিটা, জমি ও জীবনের সব সঞ্চয়। প্রতিবারই নতুন করে ঘুরে দাঁড়ালেও এখনো তার বসবাস সেই ভাঙন আতঙ্কে। এই নদীর গর্ভে 1150 ফ্যামিলি আসলাম, সব নদী ফেলেন করে দিয়েছে। আমাকে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, চলার কোনো রাস্তা নেই, ঘাট নেই, আমরা অসহায় না। শুধু রতন শিকদারই নন, মালেক ফরাজি, হোসেন গাজী সহ অন্তত 2000 পরিবার প্রতিনিয়তই থাকেন নদী ভাঙনের শঙ্কায়। বসতভিটা হারিয়ে তাদের ঠিকানা এখন আশ্রয় কেন্দ্র। অভিযোগ আছে এসব আশ্রয় কেন্দ্রেও রয়েছে নিরাপত্তার শঙ্কা। নদী আমাদেরকে 3 বার ভাঙছে, এখন আমরা রাস্তার আশেপাশে বসবাস করতেছি। আমরা কই যাইমু, কই থাকমু, কি করুম, আমাদের কোনো তথ্য নাই। এনে অস্থায়ীভাবে আসি, আর মনে হয় কিছুদিন এখানে থাকতে পারবো। পুরো চরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই কোনো স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র কিংবা মৌলিক নাগরিক সুবিধা। জীবিকার একমাত্র ভরসা মাছ ধরা ও কৃষিকাজ। সরকারি সেবার বাইরে থেকেও প্রতিদিন বেঁচে থাকার অনিঃশেষ লড়াই এই জনপদের মানুষের। যাতায়াতের আমাকে কোনো লাইন নাই, আমরা কিভাবে চলাফেরা করব? নিজে বাড়ি হাসপাতাল নিজে নিলে আমাকে লোক থাকে না। আমাকে স্কুলে আমরা কই পড়বো? চরটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার, যা চলে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এর বাইরে জরুরি পরিস্থিতিতে বাসিন্দারা আটকা পড়েন নদীর বিচ্ছিন্নতায়। নেই রাষ্ট্রীয় কোনো সুবিধা, এমনকি সম্প্রতি চালু হওয়া সরকারি কার্ডও না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আমরা অনেক ছোট কাল থেকে জালিয়াগিরি করি, আমাকে জেলে কাট হয় না, ওই যারা উত্তরে থাকে এগো কাট হয়। আমরা কৃষক কাটও পাই না, ফ্যামিলি কাটও পাই না, আর কোনো বক্সবার্তাটা তো আমাকে কোনো নাই। নদী ভাঙনের বড় কারণ হিসেবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে দায়ী করা হয়। চরবাসীদের অভিযোগ, অবৈধ ও নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনেই গতিপথ বদলে আগ্রাসী হচ্ছে মেঘনা।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই জনপদের মানুষের দুর্দশার কথা আমলে নিয়েছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শহরাঞ্চলের মানুষের যে কষ্ট এবং আমাদের সম্মানিত নাগরিক হিসেবে তাদেরকে যে তাদের এই সেবাগুলো দেওয়ার যে বিষয়টা, সেটি আমরা অ্যাক্টিভভাবে বিবেচনায় রেখেছি, সরকারও বিবেচনায় রেখেছেন। সব হারানোর পরও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মাঝের চরের মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণ, নিরাপদ বসতি তৈরি এবং রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে না পারলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে চরটি। শঙ্কা অনেকের। মেঘনার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মাঝের চর সময়ের সঙ্গে অসম লড়াইয়ের গল্প। একদিকে বিদ্যুৎহীন অন্ধকার, অন্যদিকে নদী ভাঙনের আতঙ্ক। এই দুই সংকটের মধ্য দিয়েই এখানকার মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বদলে যাচ্ছে নদীর গতিপথ, হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও জীবনের শেষ সম্বল। তবুও টিকে থাকার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা এই চরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা। দুপুরের সময় আরো থাকছে। ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের। অস্বীকার সেন্ট্রাল কমান্ডের। ট্রাম্পের যুদ্ধ পরিচালনা ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। জাতীয়তাবাদী যুব দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের ৯ জুলাই ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দেওয়া হয়েছিল যুবদল কেন্দ্রীয় কমিটির। এর প্রায় ২ বছর পর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব সহ বেশ কয়েকজন নেতা কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে প্রাণ গেল দুজনের। আহত হয়েছেন আরও একজন। স্থানীয়রা জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী নেয়ার জন্য গতিরোধ করে। এ সময় বিনিময় পরিবহনের বাস পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সামনে থাকা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ২ বাসের মাঝে পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ ২ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি জব্দ করলেও পালিয়েছে চালক। অনাবিল গাড়ি সামনে এসে হার্ট ব্রেক করছিল আরেকটা অটোর জন্য, আর এটা ছিল পিছনে, আর এটার পিছনে আসছিল ওই গাড়িটা বিনিময়। ওই বিনিময় আর ব্রেক করে সারতে পারে নাই। এই দিক দিয়ে শত শত লোক পারাপার করে, কোনো একটা জেব্রা ক্রসিং নাই, কোনো একটা কিছু নাই, একটা বিট নাই। অটোতে 2টা লাশ আটকানো ছিল, খুবই বিভৎস অবস্থায়। তো আমরা এসে জনগণের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় আমাদের যে উদ্ধারকারী যে যন্ত্রপাতি আছে, হাইড্রোলিক র্যাম জ্যাক, হাইড্রোলিক কাটার, হাইড্রোলিক স্প্রেডার, এগুলো দিয়ে কেটে এবং স্পেস তৈরি করে আমরা এই 2টা ডেড বডি উদ্ধার করি। ঈদুল আজহায় গত বছরের তুলনায় 2,31,000 বেশি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, এবার সারা দেশে 93,67,418টি পশু কোরবানি হয়েছে। ঢাকা বিভাগে হয়েছে সর্বাধিক 23,51,666টি। দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ। প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই আমদানি নয়, বরং উদ্বৃত্ত মাংস রফতানির চিন্তা করছে বাংলাদেশ। আমরা যে প্রাথমিক তথ্য পেয়েছি তাতে 63,68,418টি পশু কুরবানি হয়েছে। ঢাকা বিভাগে সর্বাধিক কুরবানি হয়েছে 23,51,666টি। আমাদের প্রান্তিক খামারিরা যারা কষ্ট করে লালন পালন করে, কোনোভাবেই যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমেই সকলকে অবহিত করেছিলাম যে পর্যাপ্ত আমাদের চাহিদার চাইতে বেশি রয়েছে, সারপ্লাস রয়েছে। মেহেরপুরে জমে উঠেছে আমের বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রফতানি হচ্ছে বিদেশেও। আম সংরক্ষণাগার নির্মাণে দাবি বাগানীদের।
বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। বাগান থেকে নামানো হচ্ছে আম, সেখান থেকে সরবরাহ করা হচ্ছে পাইকারি আড়তে। মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে আম, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। বাগানীরা বলছেন এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। শিগগিরই আমের সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। আমরা যতদিন পর্যন্ত সংরক্ষণ না করতে পারবো ততদিন পর্যন্ত এটার মোটামুটি একটা ভালো দাম পাওয়া কোনো কৃষকের পক্ষে সম্ভব না। বাংলাদেশের মানুষ মেহেরপুরের আমটা ভালোবাসে, সুস্বাদ খাইতে। আমরা এই জন্যই আসি ঢাকা থেকে এই আমটা নেওয়ার জন্য। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ কাজে লাগাতে সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। এক্সপোর্টাররা যদি আরো একটু সহযোগিতা করে আমাদেরকে, কৃষকদেরকে, তাহলে কৃষকরা খুব সহজভাবে এটা এক্সপোর্টের সাথে জড়িত হতে পারত। বিষমুক্ত আম উৎপাদনে বাগান মালিকদের সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। আমরা মনে করি সদস্য সরকার মেহেরপুরে এই জাতীয় কোল্ড স্টোরেজ স্থাপন করে এখানকার কৃষকদের যে ফসল সেটা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কৃষি বিভাগের তথ্যমতে এবছর মেহেরপুরে 160 কোটি টাকার আমের বাণিজ্য হবে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। অর্থবছরের শেষ দিকে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো উচিত হয়নি বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির মতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে, বাড়বে মূল্যস্ফীতি, রাজস্ব আহরণে ঘাটতি, ব্যাংক খাতের বিশৃঙ্খলা সহ নানা কারণে এখনও রয়েছে অর্থনৈতিক চাপ। অর্থবছরের শেষ দিকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির মতে এতে শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে, প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। বৃহস্পতিবার চলতি অর্থবছরে উত্তোলনকালীন সময়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় সংস্থাটি জানায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো অপ্রয়োজনীয় ছিল, আর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বাড়বে মূল্যস্ফীতি। জ্বালানির দাম দ্বিতীয় দফায় বেড়েছে, আমরা মনে করি এই দামটা বাড়ানোর প্রয়োজন ছিল না। প্রত্যক্ষ যারা এটা ভোগ করেন তাদের জন্য এটা অবশ্যই এটা একটা বাড়তি বোঝা হবে, কিন্তু এটার অপ্রত্যক্ষ যারা তার উপরে যে প্রভাবটা পড়বে এটা কিন্তু সরকার অন্যান্য পদক্ষেপ দিয়ে এটাকে কম্পেনসেট করতে পারে। সিপিডি বলছে রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে এনবিআর। এছাড়া খেলাপি ঋণ কমলেও ব্যাংকের সার্বিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এনবিআর এর যে কালেকশন আহরণ সেটা জুলাই এপ্রিল পর্যন্ত গ্রোথ প্রবৃদ্ধি হয়েছে 10.6%, অর্থাৎ পরবর্তী 2 মাসে কিন্তু 128% উপরে এটা বৃদ্ধিটা করতে হবে। নির্বাচনের আগে অনেক ঋণ রিশিডিউলিং করা হয়েছে, সেটার প্রেক্ষিতেও কিন্তু আসলে এই এনপিএল এর পরিমাণটা কমেছে, কিন্তু এই পর্যন্ত 6টা ব্যাংকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হয়েছে, আরও অনেকগুলোর করার কথা। তো সেইগুলো যদি করে তাহলে কিন্তু আরও খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ঘোষণা করা হলে তা বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। বিষয় হচ্ছে যে বৃহৎ ঋণ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে চলমান আন্দোলনে 1 ঘণ্টা কলম বিরতি পালন করেছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। সকালে ব্যাংক কার্যক্রমের শুরুতেই এই বিরতি পালন করেন তারা। কর্মকর্তারা জানান, গ্রাহকদের অনুরোধে এই কর্মবিরতি পালন করা হয়। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন জানান, দিনের কার্যসূচি অনুযায়ী যথাসময়ে কর্মকর্তারা উপস্থিত হন, তবে গ্রাহকরা সেবা গ্রহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এদিকে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান, গ্রাহকদের আন্দোলন নিয়ে কোনো বক্তব্য নেই কেন্দ্রীয় ব্যাংকের, তবে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে কর্মকর্তারা কর্মবিরতিতে গেলে তার বিরুদ্ধে ব্যাংকটির সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নিতে পারে সংশ্লিষ্ট প্রশাসন।
মার্কেন্টাইল ব্যাংকের উত্তরা শাখায় ৪৭ কোটি ৫০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব ও নথিপত্রের জন্য বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। দুদকের অভিযোগে বলা হয়, ব্যাংকটির উত্তরা শাখার গ্রাহক সুরাইয়া হকের হিসাবে ৪৭ কোটি ৫০ লাখ টাকা জমা হয়। পরে বিভিন্ন উপায়ে সমপরিমাণ টাকা উত্তোলন করা হয়। ২০২১ সালে খোলা অ্যাকাউন্টের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি থেকে অভিযোগ পাঠানো হয় দুদকে। এই লেনদেন অর্থ পাচার হয়েছে বলে শঙ্কা সিআইসির। এর আগে গত ১৭ মে সুরাইয়া হকের সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তারা দুদকে হাজির হননি। নৌবাহিনীর বহরে যুক্ত হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত আধুনিক ভাসমান ক্রেন বিএনএফসি বলিয়ান। ৭০ টন ক্ষমতা সম্পন্ন ক্রেনটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। অত্যাধুনিক ক্রেনটি অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা নৌবাহিনী প্রধানের। বিএনএফসি বলিয়ান বাংলাদেশ নৌবাহিনীর চলমান আধুনিকায়নের ধারাবাহিকতায় নতুন সংযোজন ভাসমান এই ক্রেন। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে ভাসমান এই ক্রেনটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের ৩০ জুন। ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট ক্রেনটি ঘন্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ডিইডব্লিউতে ভাসমান ক্রেনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় নৌবাহিনীর কাছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আধুনিক প্রযুক্তির এই ক্রেনটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। নবনির্মিত ফ্লোটিং ক্রেনটিতে সংযোজিত হয়েছে আধুনিক মেশিনারিজ ও ইকুইপমেন্ট, যা ক্রেনটির কার্যক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনএফসি বলিয়ান সংযোজনের মাধ্যমে ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম গতিশীল হবে বলেও জানান নৌবাহিনী প্রধান। এর সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, উদ্ধার কার্যক্রম, ভারী যন্ত্রপাতি উত্তোলন, ডুবে যাওয়া নৌযান উদ্ধার এবং নৌঘাটিতে লোডিং আনলোডিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী। দেশীয় কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তৈরি ভাসমান ক্রেন বিএনএফসি বলিয়ান দেশের জাহাজ নির্মাণ শিল্পে একটি উজ্জ্বল প্রতিফলন, এমনটি মনে করছেন নির্মাণ সংশ্লিষ্টরা। বুলবুল রেজা, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের বাইরের খবর। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি উড়িয়ে দিয়েছে। উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ইরান উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে ড্রোন ব্যবহার করে এই বিমানবন্দরে হামলা চালিয়েছে। কুয়েতের এই ঘটনার পরপরই ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। এমন চরম উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্টে ট্রাম্প বলেন, পর্দার আড়ালের আলোচনাগুলোতে খামেনি সরাসরি জড়িত এবং তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো হচ্ছে। দুই দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। people, and the first set is gone, the second set is gone, part of the third set is gone, and the people
এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। সমঝোতা স্মারক সই হওয়া মাত্রই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং দুপক্ষই প্রস্তাবিত খসড়াগুলো খতিয়ে দেখছে। তবে যে কোনো বৈরী আচরণের বিরুদ্ধে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে উল্লেখ করে আরাকচি বলেন, বেসামরিক জাহাজে মার্কিন হামলা ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষামূলক অভিযান চালাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি এবার নামছে রাজপথে। 6 জুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। একই দিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরবেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 5 জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। কয়েকদিনের মধ্যেই লাখো তরুণের সমর্থন পাওয়া ভারতের ককরোচ জনতা পার্টি বা সিজেপি এবার ভার্চুয়াল জগৎ থেকে বাস্তবে রাজনৈতিক ময়দানে পা রাখছে। স্থানীয় সময় বুধবার দিল্লিতে প্রথম সংবাদ সম্মেলনে সংগঠনটির 3 মুখপাত্র উপস্থিত থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি তুলে ধরেন। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে 6 জুন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছাবেন। সেদিন রাজধানীর যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করবে সিজেপি। 5 জুনের মধ্যে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে সাম্প্রতিক বিতর্ককে সামনে আনে সংগঠনটি। ভারতের NEET পরীক্ষা ও CBSE ফলাফল নিয়ে সৃষ্ট বিতর্কের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেন মুখপাত্ররা। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য থেকে ককরোচ নামটির উৎপত্তি। বেকার তরুণদের নিয়ে করা সে মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সে ক্ষোভকে পুঁজি করে গড়ে ওঠা সিজেপি এখন 2 কোটিরও বেশি অনুসারী নিয়ে দেশের অন্যতম আলোচিত অনলাইন যুব আন্দোলনে পরিণত হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। দল আসার আগেই বাংলাদেশে এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। আজ সকালে মিরপুরের হোম অফ ক্রিকেট পরিদর্শন করেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিজ। সিএর প্রতিনিধিদের পুরো স্টেডিয়াম এলাকা ঘুরে দেখান তিনি। মাঠ, ড্রেসিং রুম, প্রেস কনফারেন্স রুম সবকিছু আলাদাভাবে দেখেছেন তারা। এমনকি অস্ট্রেলিয়া টিম যে একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবেন তার উইকেট এবং ফ্যাসিলিটিসও দেখেছেন সিএ। সাধারণত যে কোনো সিরিজের আগেই স্বাগতিক দেশে পরিদর্শক দল পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সে ধারাবাহিকতাতেই এবার বাংলাদেশে এসেছেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিশু রামসা ধর্ষণ হত্যা মামলার রায় 7 জুন। দেশের ইতিহাসে 3 কার্যদিবসে বিচার কাজ সম্পন্নের রেকর্ড। আসামি সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। বন্ধ কারখানা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। সবার জন্য হেলথ কার্ড চালু করছে সরকার। টেস্টে মিলবে বিশেষ ছাড়। 3 মাসের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস পাবে শিশুরা। এবং এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা বিএসএফ এর। রুখে দিল বিজেপি। শূন্যরেখায় নারী শিশুসহ 28 জন। অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদ ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।